স্থানীয় মানুষের দাবি পেঙ্গুচে মনিস্ট্রিতে ইয়াতির মাথা সংরক্ষিত আছে। সেই আশায় এই লোকগুলো সেখানে যায় এবং চুল সংগ্রহ করে। 1937 সালে মোট 7 জন এক্সপার্ট ইয়েতির পায়ের ছাপ পান। তার মধ্যে 2 জন ইয়েতি দেখেছেন বলে দাবি করেন। ইয়েতির যে গল্প সেটি হাজারো বছর ধরে পুরনো এবং ইয়েতি সম্পর্কিত রয়েছে একটি রেগুলেশন। এই রেগুলেশন তৈরির উদ্দেশ্য হলো নেপাল সরকার এবং আমেরিকা সরকার মনে করে যে ইয়েতি সত্যি সত্যি আছে। আমেরিকা ফেরত গিয়ে টম স্লিক দাবি করেন যে 3 ধরনের ইয়েতি রয়েছে, তার মধ্যে 1 সুপারন্যাচারাল এবং 2 রিয়েল। তিনি মনে করেন এরকম কোনো কিছু সত্যি সত্যি নেই। কিন্তু 1986 সালে এক সন্ধ্যায় তিনি এমন কিছু দেখেছিলেন যা তার ভুল ভেঙে দেয়। আসসালামু আলাইকুম দর্শক, 2008 সালে ভারতের অরুণাচল প্রদেশে ভারতীয় আর্মিদের জন্য ক্যাম্প ও রাস্তা নির্মাণ চলছিল। ওই কাজ করা এক শ্রমিক পায়ে হেঁটে স্থানীয় বাজারে যান এবং কেনাকাটা শেষ করে সন্ধ্যা নামার আগেই অর্থাৎ অন্ধকার হওয়ার আগেই ফেরত আসার জন্য রওনা করেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে আর ফেরত আসে না। পরের দিন সকালবেলা স্থানীয় এক মানুষ ঘোড়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে স্থানীয় লোকটি দেখে ওই শ্রমিকটি বসে আছে। বসার ধরন ছিল খুবই ভিন্ন এবং আশ্চর্যজনক একটি ভঙ্গিমায় সে বসে আছে। স্থানীয় লোকটি মনে করেছিল যে শ্রমিকটি মদ পান করেছে এবং মদের নেশায় এরকম করে বসে আছে। কয়েকবার ডাকাডাকি করার পর যখন ওই শ্রমিকটি কোনো নড়াচড়া না করে, তখন ওই লোকটি আস্তে আস্তে বসে থাকা শ্রমিকটির কাছে যায়। শ্রমিকটির কাছে গিয়ে স্থানীয় লোকটি দেখে যে শ্রমিকটি নিঃশ্বাস নিচ্ছে না এবং তার ঘাড় মটকানো বা ভাঙা, এবং দেখে মনে হচ্ছিল যে সে আর জীবিত নেই এবং তার কাছেই তার টাকা এবং মোবাইল রাখা। এতে বোঝা যায় যে এই ঘটনাটি কোনো চুরি, ছিনতাই বা ডাকাতির মতো কোনো ঘটনা ছিল না, কেননা এরকম হলে তার পাশেই টাকা এবং মোবাইল ফোন পড়ে থাকতো না। শ্রমিকটির ঘাড় মটকানো দেখে মনে হয় না যে এটি কোনো দুর্ঘটনা। যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে তার ঘাড় এইভাবে মটকানো থাকতো না, সে বসে থাকতো না, সে মাটিতে পড়ে যেত এবং তার শরীরে আঘাতের চিহ্ন থাকতো। কেননা তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই, শুধুমাত্র ঘাড়টি মটকানো ছিল বা ভাঙা ছিল। পরে যখন ওই শ্রমিকটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে শ্রমিকটির ঘাড়টি এমন ভাবে ভাঙা যেটা কোনো সাধারণ মানুষ এইভাবে ঘাড় মটকানো বা ভাঙা সম্ভব না। কেননা এইভাবে ঘাড় মটকানোর জন্য যে শক্তির প্রয়োজন এটি সাধারণত মানুষের থাকে না বা মানুষ এইভাবে ঘাড় ভাঙতে পারে না। তাছাড়া এটি কোনো প্রাণীর আক্রমণ সেটাও বলা যাচ্ছে না, কারণ তার শরীরে ঘাড় ভাঙা ছাড়া আর কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন ছিল না। স্থানীয় মানুষরা বলেন যখন পুলিশ ঘটনাস্থলে আসে তখন ওই শ্রমিকের গায়ে একটি লুম বা চুল পায়, যেটি পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে এটি কোনো মানুষ বা কোনো প্রাণীর লুম বা চুল নয়। বসে থাকা শ্রমিকটির পাশেই পুলিশ একটি পায়ের ছাপ পায়, যা দেখে স্থানীয় মানুষরা দাবি করেন যে এটি ইয়েতির পায়ের ছাপ। স্থানীয় মানুষরা দাবি করেন যেখানে ক্যাম্প ও রাস্তার কাজ চলছিল সেখানে ইয়েতি বসবাস করে এবং ওই শ্রমিককে ইয়েতি মেরেছে। এই ঘটনার 11 বছর পরে 29 এপ্রিল 2019 সালে ভারতীয় আর্মি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে যে ইয়েতির পায়ের ছাপ ওই জায়গায় পেয়েছে বলে দাবি করে। এই পায়ের ছাপটি নেপালের পাশে মেকাজু বেস ক্যাম্পে পেয়েছে বলে দাবি করা হয়। দর্শক, ইয়েতির বিষয়টি কতটুকু সত্য? আপনি হয়তো ইতিমধ্যে ইয়েতির বিষয়ে নানান গল্প শুনেছেন। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য জায়গায় ইয়েতি নিয়ে প্রতিনিয়ত পোস্ট করা হয়। ইয়েতি কি আসলেই আছে বা এক্সিস্ট করে? আসুন এটি আমরা জেনে নেই। দর্শক, আজকের ভিডিওতে আমি ইয়েতির আসল রহস্য তুলে ধরব। আজকের ভিডিওতে ইয়েতির রহস্য, সত্যতা, বৈজ্ঞানিক ভিত্তি এই সকল বিষয় নিয়ে সাজিয়েছি। এই তথ্যবহুল ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ইয়েতির সবচেয়ে আকর্ষণীয় গল্পটি 1951 সালের ব্রিটিশ পর্বতারোহী ইরিক শিফটন এবং তার সঙ্গী মাইকেল ওয়ার্ড এভারেস্টে ওঠার জন্য
বিকল্প রাস্তা খুঁজছিলেন। তখন তারা এভারেস্টের উপরে পাহাড়ে একটি পায়ের ছাপ দেখতে পান, যেটি লম্বায় 13 ইঞ্চি এবং চওড়ায় 8 ইঞ্চি ছিল। এটি দেখতে মানুষের পায়ের ছাপের মতো, কিন্তু আকারে ছিল অনেক বড়। পর্বতারোহী ইরিক শিফটনের কাছে পায়ের ছাপটি মাপার কোনো যন্ত্র না থাকায় বরফের পাহাড়ে উঠার যে কুড়াল ছিল, সেই কুড়ালটি পায়ের ছাপের কাছে রাখেন এবং একটি ছবি তুলেন। পরবর্তীতে এই ছবিটি সারা বিশ্বের পত্রপত্রিকায় ছাপা হয় এবং এটি সারা বিশ্বের মানুষ দেখে এবং ইয়েতি থাকার সত্যতার বিষয়ে নিশ্চিত হয়। এই ঘটনার পর সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে মাউন্ট এভারেস্টে ইয়েতির খুঁজে, এবং তারা ইয়েতির খোঁজ করা শুরু করে, যাতে তারা বিশ্বের প্রথম মানুষ হতে পারে যারা নিজ চোখে ইয়েতি দেখেছে, এবং তারা ইয়েতির খোঁজ শুরু করে যাতে তারা প্রথম মানুষ হতে পারে যারা ইয়েতিকে স্বচক্ষে দেখেছে। কিন্তু এখন পর্যন্ত যারা ইয়েতি দেখেছে বলে দাবি করছে, তাদের ভাষ্যমতে ইয়েতি অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষের থেকে আরো বড় বড় শরীর, হাতগুলো লম্বা লম্বা, সিনা বড়, উচ্চতা ইয়েতি 7 থেকে 8 ফুট লম্বা, ওজন 90 থেকে 180 কিলোর মতো। ভুটানের স্থানীয় মানুষরা বিবিসি কে বলেন যে ইয়েতির সারা শরীরে লুম রয়েছে, মুখ পরে সমগ্র বডিতে কালো লালচে ধূসর বর্ণের লুম থাকে। ইয়েতি সামনের দিকে শুধু যেতে পারে, পেছন ফিরে তাকাতে পারে না, অর্থাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে দেখতে পারে না। এবং পাহাড়ে জঙ্গলে ইয়েতি বানরের মতো লাফিয়ে চলতে পারে। ভুটানের মানুষরা দাবি করেন যে ইয়েতি একা বা জুড়ায় বসবাস করে এবং শীষ বাজিয়ে একে অপরের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করে। এদের গায়ে প্রচুর গন্ধ থাকে এবং কখনো তারা হাসির শব্দের মতো আওয়াজ বের করতে পারে। ইয়েতি তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের বরফাচ্ছন্ন এলাকায় বসবাস করে। বিশেষ করে নেপাল ও তিব্বতের বরফাচ্ছন্ন এলাকায় এদেরকে দেখা যায়। ইয়েতি শব্দটি তিব্বতের শেরপা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। এর বাংলা অর্থ দাঁড়ায় হিম মানব বা তুষার মানব। ধারণা করা হয় শেরপা শব্দ ইয়েথে থেকে ইয়েতি শব্দটি এসেছে, যার অর্থ দাঁড়ায় বরফ ঢাকা অঞ্চলের প্রাণী। ইয়েতির বিষয়ে 800 বছর আগে লেখা বই পুস্তকে ইয়েতির তত্ত্ব পাওয়া যায়। মানিকাবুম নামক তিব্বতের একটি ধর্মীয় গ্রন্থে ইয়েতি এবং মানুষের যুগসাযুগের তত্ত্ব উল্লেখ রয়েছে। এখানে একটি গল্পে বলা হয়, বানর প্রজাতির একজন ঈশ্বরের নির্দেশে তিব্বতে ধ্যানে বসেন। সে সময় একজন রাক্ষসী সিনমু তাকে দেখেন। রাক্ষসীও ছিলেন একজন নারী বুদ্ধা, যিনি ঈশ্বরের অবতার ছিল। রাক্ষসী বানরকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু বানর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তিনি বলেন তিনি একজন ব্রহ্মচারী। তখন রাক্ষসী বলেন বানর তাকে বিয়ে না করলে তিনি এক রাক্ষসকে বিয়ে করে নিবেন এবং তাদের দানবের মতো বাচ্চা হবে এবং সবকিছু ধ্বংস করে দিবে। যার দরুন বানরটি রাক্ষসীকে বিয়ে করে ফেলে। তাদের 6টি মানুষ বানর বাচ্চার জন্ম হয়। তারপর তাদের বাচ্চা থেকে প্রতি জেনারেশনে আলাদা আলাদা চেহারার বাচ্চা জন্ম হয় এবং এক সময় সম্পূর্ণ মানুষের আকৃতি আজকের মানুষের জন্ম হয়। কিন্তু রাক্ষসী ও বানরের প্রথম দিকে বাচ্চারা পুরোপুরি মানুষের মতো ছিল না। তাদের মধ্যে একটি প্রজাতি হলো ইয়েতি, অর্থাৎ ইয়েতি ও মানুষের পূর্বপুরুষ ছিল একই। হিমালয়ের কিছু মানুষ ইয়াতির আরাধনা বা পূজা করে থাকেন। 1978 সালে কিছু পণ্ডিত মিলে হিমালয় অ্যান্থ্রোপোলজি নামক একটি বই প্রকাশ করেন। এই বই থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 326 অব্দে যখন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতের কিছু অংশ দখল করেন, তখন তিনি ইয়েতির গল্প শুনেন এবং ইয়েতি দেখার ইচ্ছা পোষণ করেন। কিন্তু স্থানীয় মানুষজন আলেকজান্ডার দ্য গ্রেটকে জানান যে ইয়েতি বসবাস করে পাহাড়ের উপরে, তাই তাদেরকে নিচে নিয়ে আসা সম্ভব নয়। পরবর্তীতে 1932 সালে ব্রিটিশ ন্যাচারালিস্ট ব্রায়ান হডসন দাবি করেন তিনি ইয়েতি দেখেছেন। তবে তিনি ইয়েতিকে ওরাং ওটাং বলে দাবি করেন, যেটি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রাণী এবং এটি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে বসবাস করে। 1989 সালে ব্রিটিশ আর্মির একজন ফিজিশিয়ান মেজর এল এ ওয়ার্ডেল ইয়েতির পায়ের ছাপ পেয়েছেন বলে দাবি করেন।
এই পায়ের ছাপ হিমালয়ের উপরের দিকে যেতে যেতে একসময় গায়েব হয়ে যায়। 1937 সালে অনুসন্ধানকারী এইচ.ডব্লিউ. টেলম্যান ব্রিটিশ আর্মি অফিসার জন হান্ট সহ মোট 7 জন ইয়েতির পায়ের ছাপ দেখেছেন বলে দাবি করেন। তাদের মধ্যে 2 জন ইয়েতি দেখেছেন বলে দাবি করেন। তিব্বতের স্থানীয় মানুষ, গাইড এবং পর্বত আরোহীরা দাবি করেন সেখানকার মনিস্ট্রিতে ইয়েতির মাথা ও হাত সংরক্ষিত আছে। এদিকে 1930 সালে নেপালে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ছিল। শুধুমাত্র ব্রিটিশ কর্মচারী ও মিলিটারিদেরকে সংরক্ষিত প্রবেশাধিকার ছিল নেপালে। পরবর্তীতে এই নিষেধাজ্ঞা উঠে গেলে 1953 সালে ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল একটি এক্সপার্ট টিম পাঠায় এই ইয়েতির বিষয়ে খোঁজ নেয়ার জন্য। দর্শক, ইয়েতির ভিডিওকে আমি 2টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আমি তুলে ধরেছি ইয়েতির মিথ্যতা, এর বাস্তবতা, ইয়েতিকে যারা বিশ্বাস করে এবং যারা ইয়েতি সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছে সেই তথ্যগুলো। এবং দ্বিতীয় পর্বে আমি তুলে ধরেছি যে ইয়েতির বৈজ্ঞানিক ভিত্তি, ইয়েতি কি আসলেই আছে বা ইয়েতি সম্পর্কিত কিছু গবেষণা। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমি আরো ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। ধন্যবাদ।